হ্যালো বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি দশম শ্রেণীর যে প্রথম গল্প আছে জ্ঞানচক্ষু, তার কয়েকটি এসএকিউ প্রশ্ন ও উত্তর এবং তার সাথে সাথে 3 এবং 5 মার্কের প্রশ্ন উত্তরও তোমাদের থাকবে। এর আগের ভিডিওতে আমি জ্ঞানচক্ষু গল্পটি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি। তোমরা যদি ভিডিওটি দেখতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি দেখে নিও। আমি ডেসক্রিপশন বক্সে এর লিংক দিয়ে দিয়েছি। এছাড়াও এই চ্যানেল থেকে তোমরা ইংরেজি, বাংলা, ইতিহাস, ভূগোলের যাবতীয় নোটসপত্র এবং ইংরেজি ও বাংলার গল্প, কবিতা ও নাটকগুলির পুঙ্খানুপুঙ্খভাবে এবং বিস্তারিতভাবে আলোচনা পেয়ে যাবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে তোমরা সমস্ত নোটিফিকেশনগুলো আগে থেকেই পেয়ে যাবে। তো চলো শুরু করি প্রথম প্রশ্নটি। রত্নের মূল্য জহুরির কাছে কথাটির অর্থ কী? কেবলমাত্র গুণী ব্যক্তি অপরের গুণের কদর করতে পারে। তাই তপনের লেখা গল্পের প্রকৃত সমজদার বা বুঝদার যদি কেউ থাকেন তবে তিনি তার লেখক মেসোমশাই। 2 নম্বর প্রশ্ন দেখো, তপনের গল্প পড়ে তার নতুন মেসোমশাই কি বলেন? তপনের লেখা গল্প পড়ে তার নতুন মেসোমশাই তাকে উৎসাহ দিয়ে বলেন, গল্পটা ভালোই হয়েছে, একটু কারেকশন করে দিলে সেটা ছাপানো যেতে পারে। 3 নম্বর প্রশ্ন দেখো, বিকেলের চায়ের টেবিলে ওঠে কথাটা, কোন কথাটা ওঠে? লেখক মেসোমশাইকে দেখে অনুপ্রাণিত হয়ে তপন যে একটা আস্ত গল্প লিখে ফেলেছে, এই কথাটা বিকেলের চায়ের টেবিলে উঠেছিল। 4 নম্বর প্রশ্ন দেখো, তপনের মতোই মানুষ একথা বলার কারণ কি? লেখক যে কোনো আকাশ থেকে পড়া জীব নয়, আর সকলের মতোই সাধারণ মানুষ। নতুন মেসোকে দেখে তপন এই সত্য টের পায় বা বুঝতে পারে। 5 নম্বর প্রশ্ন দেখো, সারা বাড়িতে শোরগোল পড়ে যায়, শোরগোলের কারণ কি? তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে, কোন পত্রিকায় বলো তো? সন্ধ্যা তারা পত্রিকায় ছাপা হয়েছে। এই শুনে সারা বাড়িতে শোরগোল পড়ে যায়। 6 নম্বর প্রশ্ন, তিনি নাকি বই লেখেন, এখানে কার কথা বলা হয়েছে? এখানে তপনের নতুন মেসোমশাইয়ের কথা বলা হয়েছে। 7 নম্বর প্রশ্ন, একটু কারেকশন করে করে দিলেই ছাপতে দেওয়া চলে, কে কি ছাপানোর কথা বলেছেন? তপনের লেখক মেসোমশাই তপনের অপরিণত হাতের লেখা গল্পটি একটু কারেকশন করে ছাপানোর কথা বলেছেন। 8 নম্বর প্রশ্ন, জ্ঞানচক্ষু গল্পটি কার লেখা? এর উৎস উল্লেখ করো। আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্পটির উৎস হল তার কুমকুম নামক ছোটদের গল্প সংকলন। তাহলে কুমকুম নামক ছোটদের গল্প সংকলন থেকে এই জ্ঞানচক্ষু গল্পটি নেওয়া হয়েছে। 9 নম্বর প্রশ্ন, কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল, কোন কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল? লেখকরা ভিন্ন জগতের প্রাণী, এটিই ছিল তপনের ধারণা, কিন্তু তার নতুন মেসোমশাই একজন লেখক শুনে বিস্ময়ে বা অবাক হয়ে তপনের চোখ মার্বেল হয়ে গেল। 10 নম্বর প্রশ্ন, তিনি নাকি বই লেখেন, কার কথা বলা হয়েছে? তপনের ছোট মাসির বিয়ের পর সে জানতে পারে, অর্থাৎ তপন জানতে পারে তার নতুন মেসোমশাই একজন লেখক, এখানে তার কথাই বলা হয়েছে। 11 নম্বর প্রশ্ন, সত্যিকার লেখক, এই উক্তির মধ্য দিয়ে তপনের মনের কোন ভাব প্রকাশিত হয়েছে বলে তোমার মনে হয়? এই উক্তির মধ্য দিয়ে তপনের মনের বিস্ময় প্রকাশ পেয়েছে, লেখকরা আদৌ বাস্তব জগতের মানুষ নন। এই অলীক ভাবনা নতুন মেসোর সঙ্গে পরিচয়ে ভেঙে যাওয়াতেই এমন উক্তি। অর্থাৎ তপন প্রথমে ভাবত যে লেখকরা মনে হয় এই জগতের মানুষ নয়, অন্য জগতের মানুষ। এই যে অলীক ভাবনা, এটা ভেঙে গিয়েছিল যখন তপনের নতুন মেসোর সঙ্গে পরিচয় হয়েছিল। 12 নম্বর প্রশ্ন, তপনের মতোই মানুষ একথা বলার কারণ কি?
ছুটিতে মামার বাড়িতে এসে নতুন মেসোকে দেখে এবং তার সঙ্গে সময় কাটিয়ে তপনের বিশ্বাস হয় যে লেখকরা কোনো আকাশ থেকে পড়া জীব নয়, তাদের মতোই মানুষ হয়। ১৩ নম্বর প্রশ্ন, ছোট মাসি সেই দিকে ধাবিত হয়। তপনের ছোট মাসি কোন দিকে ধাবিত হয়েছিল? তপন মেসোর দ্বারা অনুপ্রাণিত হয়ে একটি গল্প লিখে মাসিকে দেখায়। মাসি আবার গল্পটিতে চোখ বুলিয়ে গল্পটির উৎকর্ষ বিচারের জন্য তপনের মেসো যেখানে ঘুমোচ্ছিলেন সেই দিকে ধাবিত হয়েছিলেন বা গিয়েছিলেন। ১৪ নম্বর প্রশ্ন, মেসোর উপযুক্ত কাজ হবে সেটা, উক্তিটি কার? কোনটা মেসোর উপযুক্ত কাজ হবে? উক্তিটি তপনের ছোট মাসির। তার মতে, অর্থাৎ তপনের ছোট মাসির মতে, তপনের লেখা গল্পটা ছোট মেসো যদি একটু কারেকশন করে ছাপানোর ব্যবস্থা করে দেন তবে সেটাই মেসোর উপযুক্ত কাজ হবে। ১৫ নম্বর প্রশ্ন দেখো, এটা খুব ভালো, ওর হবে। কে কোন প্রসঙ্গে এই কথা বলেছেন? তপন তার স্কুলে ভর্তির প্রথম দিনের অভিজ্ঞতা নিয়ে একটি গল্প লিখেছিল। মাসির মাধ্যমে লেখাটি তার লেখক মেসোর কাছে পৌঁছালে সেটি পড়ে মেসো এমন মন্তব্য করেছেন। ১৬ নম্বর প্রশ্ন, মাথার চুল খাড়া হয়ে উঠল, এর কারণ কি ছিল? নতুন মেসোর দ্বারা অনুপ্রাণিত হয়ে তপন নিজেই চেষ্টা করে একটি গল্প লিখে ফেলে। নিজের সৃষ্টিতে রোমাঞ্চিত হয়ে তার মাথার চুল খাড়া হয়ে ওঠে। ১৭ নম্বর প্রশ্ন, যেন নেশায় পেয়েছে, কোন নেশার কথা বলা হয়েছে? নতুন মেসোকে দেখে অনুপ্রাণিত হয়ে তপন যে গল্প লিখেছিল তা মাসির উৎসাহে মেসো ছাপিয়ে দেওয়ার কথা বলেন। এরপর থেকেই তপনকে গল্প লেখার নেশায় পায়। ১৮ নম্বর প্রশ্ন, বুকের রক্ত ছলকে ওঠে তপনের। তপনের বুকের রক্ত ছলকে ওঠার কারণ কি ছিল? গল্প ছাপানোর প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন অদৃশ্য থাকার পর হঠাৎই একদিন ছোট মাসি ও মেসো সন্ধ্যাতারা পত্রিকা হাতে নিয়ে তপনদের বাড়িতে আসেন। তাতে তার গল্প ছাপার কথা ভেবে তপনের বুকের রক্ত ছলাৎ করে ওঠে বা ছলকে ওঠে। ১৯ নম্বর প্রশ্ন, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে? এখানে কোন ঘটনাকে অলৌকিক ঘটনা বলা হয়েছে? পত্রিকায় তপন কুমার রায়ের লেখা গল্প ছাপার অক্ষরে প্রকাশিত হওয়া এবং সেই পত্রিকা বহু মানুষের কাছে পৌঁছে যাওয়ার ঘটনাকেই জ্ঞানচক্ষু গল্পে অলৌকিক ঘটনা বলা হয়েছে। ২০ নম্বর প্রশ্ন, বাবা তোর পেটে পেটে এত, কে কোন প্রসঙ্গে একথা বলেছিল? জ্ঞানচক্ষু গল্পে তপনের লেখা গল্প সন্ধ্যাতারা পত্রিকায় প্রকাশিত হওয়ার পর বাড়িময় শোরগোল পড়ে যায়। তখন তপনের মা এই কথাটি তপনের সুপ্ত প্রতিভা সম্পর্কে বলেন। তারপরে দেখো ২১ নম্বর প্রশ্ন কি আছে? এর মধ্যে তপন কোথা, উক্তিটির তাৎপর্য বুঝিয়ে দাও। সন্ধ্যাতারায় ছেপে বেড়ানো তপনের গল্পটা মেসোর হাতে পড়ে কারেকশনের নামে আগাগোড়ায় পাল্টে যায়। বাড়ির সকলের অনুরোধে গল্পটা পড়তে গিয়ে তপন লেখার মধ্যে নিজেকে আর খুঁজে পায় না। ২২ নম্বর প্রশ্ন, ক্রমশ কথাটা ছড়িয়ে পড়ে। কোন কথা ছড়িয়ে পড়ে? সন্ধ্যাতারা পত্রিকায় তপনের গল্প প্রকাশকে কেন্দ্র করে বাড়িতে শোরগোল পড়লেও পরে জানা যায় যে তার লেখাটি মেসো কারেকশন করে ছাপানোর ব্যবস্থা করেছেন, এ কথাটিই ছড়িয়ে পড়ে। ২৩ নম্বর প্রশ্ন দেখো, গল্পটা ছাপা হলেই যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা সেই আহ্লাদটা খুঁজে পায় না। উদ্দিষ্ট ব্যক্তির আহ্লাদিত না হতে পারার কারণ কি? নিজের লেখা ছেপে বেরোলে যে তীব্র আনন্দ হওয়ার কথা সেই আহ্লাদ খুঁজে পায় না তপন। তার কৃতিত্বের চেয়েও যেন বড় হয়ে ওঠে ছোট মেসোর গল্প ছাপিয়ে দেওয়ার কৃতিত্বটা। ২৪ নম্বর প্রশ্ন দেখো, তপন আর পড়তে পারে না। তপনের আর পড়তে না পারার কারণ কি? নিজের লেখা গল্প পত্রিকায় ছেপে বেড়ানোর পর পড়তে গিয়ে তপন দেখে কারেকশনের নাম করেই ছোট মেসোমশাই তার লেখাটা পুরোটাই পাল্টে দিয়েছেন, তাই তপন আর পড়তে পারে না। ২৫ নম্বর প্রশ্ন দেখো, তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। দিনটিতে কোন উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল? জীবনের প্রথম লেখা গল্প ছেপে বেড়ানোর পর তপন দেখে
কারেকশনের নামে নতুন মেশো পুরো গল্পটাই বদলে দিয়েছেন। গল্পের স্বকীয়তা বা নিজস্বতা হারানোয় ব্যথিত তপনের সেই দিনটা সবচেয়ে দুঃখের মনে হয়েছে। ২৬ নম্বর প্রশ্ন দেখো, এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন। সংকল্পটি কি? তপন সংকল্প করেছিল ভবিষ্যতে যদি কখনো আর কোনো লেখা ছাপাতে হয় তবে সে নিজে হাতে সেই লেখা পৌঁছে দিয়ে আসবে পত্রিকার অফিসে। ২৭ নম্বর প্রশ্ন, তপনকে যেন আর কখনো না শুনতে হয়। এখানে কি শোনার কথা বলা হয়েছে? তপনকে যেন আর কখনো শুনতে না হয় যে অমুক তপনের লেখা ছাপিয়ে দিয়েছে। ২৮ নম্বর প্রশ্ন, তার চেয়ে দুঃখের কিছু নেই। কিসের কথা বলা হয়েছে? আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্পে তপনের মনে হয়েছে নিজের গল্প পড়তে বসে অন্যের লেখা লাইন পড়ার চেয়ে দুঃখের আর কিছু নেই। ২৯ নম্বর প্রশ্ন, এর মধ্যে তপন কোথা? কেন এমন বলা হয়েছে? লেখক মেসোমশাইয়ের সংশোধনের পরে তপনের নামে প্রকাশিত গল্প তার কাছেই অপরিচিত ও নতুন হয়ে ওঠে, একেবারে আনকোড়া হয়ে ওঠে, তাই এমন কথা বলা হয়েছে। ৩০ নম্বর প্রশ্ন দেখো, এ বিষয়ে সন্দেহ ছিল তপনের। কোন বিষয়ে তপনের সন্দেহ ছিল? লেখকদের যে বাস্তব জীবনে কখনো দেখা যেতে পারে তারাও যে তপনের বাবা, ছোট মামা বা মেজো কাকার মতোই সাধারণ মানুষ, সে বিষয়ে তপনের সন্দেহ ছিল। এরপরে আসবো আমরা ৩ নম্বরের প্রশ্ন উত্তর। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে? তপনের এমন মনে হওয়ার কারণ কি? অলৌকিক ঘটনাটি বিবৃত করো। ৩ মার্ক। এই প্রশ্নটা আবার ঘুরিয়েও তোমাদেরকে দিতে পারে। এমন সময় ঘটলো সেই ঘটনা। এমন সময় বলতে কখন, কি সেই ঘটনা? আবার প্রশ্ন আসতে পারে, সারা বাড়িতে শোরগোল পড়ে যায়। সারা বাড়িতে কেন শোরগোল পড়েছিল? আবার অন্যভাবে প্রশ্ন আসতে পারে, বুকের রক্ত ছলকে ওঠে তপনের। তপনের এমন অবস্থার কারণ কি? উত্তর দেখো, সাহিত্যিক আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্প থেকে প্রদত্ত অংশটি গৃহীত হয়েছে। প্রসঙ্গ কি? তপনের লেখা গল্পটি পত্রিকায় ছাপানোর প্রতিশ্রুতি দিয়ে মেসোমশাই সেটি নিয়ে চলে যান। ছাপার অক্ষরে স্বরচিত গল্পটি দেখার আশায় তপন অপেক্ষা করতে থাকে, কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হলেও কোনো সংবাদ আসে না। বিষণ্ণ তপন ধীরে ধীরে গল্পটির সম্পর্কে সব আশা ছেড়ে দেয়। ঘটনার বর্ণনা। এমন সময় তপনের মাসি ও মেসো হাতে করে সন্ধ্যাতারা পত্রিকা নিয়ে তপনের বাড়িতে হাজির হন। উত্তেজনায় তপনের বুকের রক্ত ছলকে ওঠে। পত্রিকা দেখেই সে অনুমান করে যে এই পত্রিকাতেই তার লেখা গল্পটি মনে হয় ছাপা হয়েছে। নিজের লেখা গল্প বাংলার হাজার হাজার ছেলে মেয়েদের হাতে ঘুরবে, এমন অলৌকিক ঘটনা কি সত্যিই ঘটেছে? এটা ভেবেই সম্ভব অসম্ভবের দোলাচলে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে তপন। ২ নম্বর প্রশ্ন দেখো, এই বিষয়ে সন্দেহ ছিল তপনের। সন্দেহের বিষয়টি কি? কিভাবে তপনের সন্দেহ দূর হয়েছিল? বা অন্যভাবে প্রশ্নটি আসতে পারে, লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয়, কার মধ্যে কখন এই অনুভূতি জেগেছিল? অথবা নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। এই তপনের জ্ঞানচক্ষু কিভাবে খুলেছিল? অথবা দিয়ে প্রশ্ন আসতে পারে, একেবারে নিছক মানুষ, কাকে নিছক মানুষ বলা হয়েছে, কেন বলা হয়েছে? উত্তর দেখো, সাহিত্যিক আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্প থেকে প্রদত্ত অংশটি গৃহীত হয়েছে। কিশোর তপনের ভাবনায় লেখকরা ছিল ভিন গ্রহের প্রাণী, কিন্তু লেখকরাও যে তার বাবা, ছোট মামা বা মেজো কাকুর মতোই সাধারণ মানুষ হতে পারে, এই বিষয়ে তপনের সন্দেহ ছিল। নতুন মেশোর সংস্পর্শে এসেই তপনের ভুল ভেঙে যায়, তার জ্ঞানচক্ষুর উন্মেষ ঘটে। তপন দেখতে পায় তার বাবা, ছোট মামা বা মেজো কাকুর দৈনন্দিন জীবনযাত্রার সঙ্গে লেখক মেশোর জীবনযাত্রার কোনো পার্থক্য নেই। তিনিও আর ৫টা সাধারণ মানুষের মতোই দাড়ি কামান, সিগারেট খান, সিনেমা দেখতে যান, ঘুরতে যান, খবরের কাগজে প্রকাশিত সংবাদ নিয়ে তর্ক করেন। অর্থাৎ একজন নিছক সাংসারিক মানুষের সঙ্গে তার লেখক মেশোর কোনো পার্থক্য নেই। এরপরে ৩ নম্বর প্রশ্ন দেখো, রত্নের মূল্য জহুরির কাছেই। রত্ন ও জহুরি বলতে কি বোঝানো হয়েছে? এই মন্তব্যের প্রসঙ্গটি লেখো বা উক্তিটির অর্থ প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করো।
অথবা এইভাবে প্রশ্ন আসতে পারে যে মাসির এই হইচইতে মনে মনে পুলকিত হয় তপন, তপন কেন মাসির হইচইতে পুলকিত হয়েছিল? উত্তর দেখো, সাহিত্যিক আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্প থেকে প্রদত্ত অংশটি গৃহীত হয়েছে। গল্পে রত্ন বলতে তপনের লেখা গল্প এবং জহুরি বলতে তপনের লেখক মিশকে বোঝানো হয়েছে। মাসি তপনের লেখা গল্পটি লেখক স্বামীকে পড়ানোর উদ্দেশ্যে ঘরের দিকে রওনা দিলেন। লাজুক তপন না না করে প্রবল আপত্তি জানায়। মুখে আপত্তি জানালেও মাসির এই আচরণে তপন কিন্তু মনে মনে পুলকিত হয়েছিল, কারণ তপন জানত জহুরি যেমন এক ঝলক দেখলেই প্রকৃত রত্ন চিনে নিতে পারেন, ঠিক তেমনি তপনের স্বরচিত গল্পটির প্রকৃত মূল্য দিলে একমাত্র তার লেখক মেশই দিতে পারবেন। তাই পুলকিত তপনের মনে আলোচ্য প্রবাদ বাক্যটি উদয় হয়েছিল। এরপরে আসবো আমরা 5 নম্বর প্রশ্নের উত্তর। তপনের মনে হয় আজ তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। কোন দিন? কেন তপনের কাছে দিনটি দুঃখের? কেন তপনের কথা মনে হয়েছিল? অথবা দিয়ে প্রশ্ন আসতে পারে, গল্প ছাপা হলেই যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা, সে আহ্লাদ খুঁজে পায় না তপন। কোন আহ্লাদের কথা বলা হয়েছে? কেন তপন তা খুঁজে পায়নি? অথবা দিয়ে প্রশ্ন আসতে পারে, সারা বাড়িতে শোরগোল পড়ে যায়। কী কারণে সারা বাড়িতে শোরগোল পড়েছিল? এই শোরগোলের পরিণতি কী হয়েছিল? অথবা দিয়ে প্রশ্ন আসতে পারে, তপন যেন কোথায় হারিয়ে যায় এই সব কথার মধ্যে। তপন কোন সব কথার মধ্যে হারিয়ে গিয়েছিল? কথাগুলো শুনে তপনের কী উপলব্ধি হয়েছিল? অথবা দিয়ে প্রশ্ন আসতে পারে, একটু আধটু কারেকশন করতে হয়েছে অবশ্য। কোন প্রসঙ্গে এই মন্তব্য? সারা বাড়িতে এই কথার প্রতিক্রিয়া কী হয়েছিল? আবার প্রশ্ন আসতে পারে অন্যরকমভাবে, তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে। এটা বাবার হবে না, বোবার মতো বসে থাকে। তপনের এরকম অবস্থার কারণ কি? অথবা পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে? এই ঘটনা শেষ পর্যন্ত তপনের কাছে কিভাবে নিরানন্দের ঘটনায় পরিণত হয়েছিল? অথবা দিয়ে প্রশ্ন আসতে পারে, এর প্রত্যেকটা লাইন তো নতুন, আনকোড়া, তপনের অপরিচিত। তপনকে এর বলতে কিসের কথা বলা হয়েছে? তপনের এমন অভিজ্ঞতার কারণ কি? সাহিত্যিক আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্প থেকে প্রদত্ত অংশটি গৃহীত হয়েছে। ঘটনা প্রবাহ পয়েন্ট লিখবে। তপনের লেখা গল্প ছোট মেসোর বাদন্যতায় সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হয়। সেই গল্প সংখ্যাটি নিয়ে মাসি মেসো তপনের বাড়িতে হাজির হলে তপনের সারা বাড়িতে শোরগোল পড়ে যায়। পত্রিকা হাতে নিয়ে সকলেই তপনকে বাহবা দিতে থাকেন। ঠিক সেই সময়ে মৃদু হেসে মেসোমশাই জানান, কাঁচা হাতের এই লেখাটিকে তিনি সামান্য কারেকশন করে পত্রিকাতে প্রকাশ করেছেন। লেখক মেশো কারেকশন করে তপনের গল্পটি ছাপিয়েছেন। এই কথাটি মুহূর্তের মধ্যেই সারা বাড়িতে ছড়িয়ে পড়ে। ফলস্বরূপ বাড়ির সকলে তপনের কৃতিত্বকে লঘু করে নানান তির্যক মন্তব্য করতে থাকেন। কে কি বলেন আমরা একটু পড়ে রাখবো। বাবা কি বলেছেন এই ব্যাপারে? বাবার মতামত, তপনের বাবার মতে মেশোর মুন্সিয়ানায় তপনের গল্পটি ছাপা হওয়ার বা ছাপতে দেওয়ার যোগ্যতা লাভ করেছে। তা না হলে ফট করে একটা লিখলো আর ছাপাও হয়ে গেল। মেজো কাকুর আক্ষেপ কি? তপনের মেজো কাকু উপহাস মিশ্রিত আক্ষেপের সুরে বলেন, তা ওরকম একটি লেখক মেশো থাকা মন্দ নয়। আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম। বাড়ির সকলে মতামত, তপনের প্রশংসার বদলে বাড়ির সকলে নতুন মেশোর মহত্বের গুণগান গাইতে থাকেন। বাড়ির সকলের মতেই নতুন মেশো পত্রিকার অফিসে নিজে গিয়ে লেখাটি না দিলে সম্পাদক গল্পটিকে কোড়ে আঙুল দিয়েও ছুতেন না। কারেকশনের নাম করে নতুন মেশো তপনের সম্পূর্ণ গল্পটিকে বদলে দিয়েছেন। মেশোর কৃতিত্বের উচ্চকিত প্রশংসায় তীব্র আত্মদহন সৃষ্টি হয় তপনের মধ্যে। তাছাড়া স্বরচিত গল্প পড়তে গিয়ে অন্যের লেখা লাইন পড়তে পড়তে তার আত্মমর্যাদাবোধ প্রবলভাবে ধাক্কা খায়। তাই বাড়ির সকলের উপহাসে আর ব্যক্তিত্বের মধ্যেই হারিয়ে যায় তপনের প্রথম গল্প প্রকাশিত হওয়ার আহ্লাদ। এরপরে 2 নম্বর প্রশ্ন দেখো, জ্ঞানচক্ষু গল্প অবলম্বনে তপন চরিত্রটি আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো, হাতের রং তুলির সঙ্গে মনের মাধুরী মিশিয়ে চিত্রকরেরা ছবি আঁকেন, ঠিক তেমনই হৃদয়ের ক্যানভাসে কল্পনার রং মিশিয়ে সাহিত্যিকরাও সৃষ্টি করেন চরিত্র। তার মুখে দেন ভাষা, চোখে দেন স্বপ্ন ও বুকে দেন আশা। জীবনশিল্পী
আশাপূর্ণা দেবী এভাবেই তার জ্ঞানচক্ষু গল্পের তপন চরিত্রটিকে সৃষ্টি করেছেন। সমগ্র গল্পে তপনের চরিত্রটি যে দিকগুলি উন্মোচিত হয়েছে সেগুলি হলো, প্রথম পয়েন্ট, কল্পনাপ্রবণ। তপন ছিল কল্পনা বিলাসী, সেই কারণেই তার কল্পনায় লেখকরা হলেন আকাশ থেকে পড়া জীব। আবেগ চঞ্চল, তপন অতিরিক্ত আবেগ চঞ্চল, তাই গল্প লেখা শেষ হওয়ার পর কাল বিলম্ব না করে বা একটুকু সময় নষ্ট না করে তপন দ্রুত গতিতে ছাদ থেকে নিচে নেমে এসে স্বরচিত গল্পটি তার মাসিকে দেখায়। এর পরের পয়েন্ট, সাহিত্যপ্রেমী। সাহিত্যের প্রতি তপনের আকর্ষণ ছিল ব্যাপক, এই জন্যই ছেলেবেলা থেকে গল্প শুনতে আর গল্পের বই পড়তে সে ভালোবাসত। উৎসাহী, গল্প লেখা নিয়ে বাড়ির সকলে উপহাস করলেও তপনের উৎসাহী কিন্তু কখনো ভাটা পড়েনি। লেখার নেশায় আচ্ছন্ন হয়ে তপন আপন উৎসাহী গল্প লিখে গিয়েছে। আত্মমর্যাদাবোধ, তপনের আত্মমর্যাদাবোধ ছিল প্রবল, তাই তো মিশর হাতে নিজের সৃষ্টিকে রাহুগ্রস্ত হতে দেখে স্বপ্নে ভঙ্গের যন্ত্রণায় তার ভিতরে শুরু হয় আত্মদহন। পরের পয়েন্ট দেখো, দৃঢ় প্রতিজ্ঞ। গল্পের শেষে চরম দুঃখের মুহূর্তেও ভেঙে পড়ে না তপন। দৃঢ় প্রতিজ্ঞ তপন নিজের উদ্যোগেই গল্প প্রকাশের প্রতিজ্ঞা গ্রহণ করেন। শেষ কথা, তপন চরিত্রের মধ্যে কোনো দাতা নেই, আছে সরলতা। এই সরলতাই বেদনার আগুনে দগ্ধ হয়ে যশোপ্রার্থী তপনের জ্ঞানচক্ষু উন্মেলিত করে তাকে বাস্তববোধ সম্পন্ন করে তুলেছিল। শেষ প্রশ্ন, তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। আজ বলতে কোন দিনের কথা বলা হয়েছে? তপনের এমন মনে হওয়ার কারণ কি? আজ বলতে সেই দিনটির কথা বলা হয়েছে যেদিন তপনের মাসি ও মেসো সন্ধ্যাতারা পত্রিকার একটি সংস্করণ নিয়ে তাদের বাড়িতে আসেন, যাতে তপনের প্রথম দিন গল্প প্রকাশিত হয়। কারণ কি? শিশু মন কোমল, সামান্য আঘাত পেলেই তারা ভীষণভাবে মুচড়ে পড়ে। এক্ষেত্রেও তাই ঘটেছে। ছোট্ট তপনের লেখক সম্পর্কে সব কৌতূহলের শেষ হয় নতুন মেসোকে দেখে। অনুপ্রাণিত তপন একটি গল্প লেখে, সেই গল্প মাসির পীড়াপিড়িতে মেসোর হাত ধরে সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হয়। স্বাভাবিক কারণেই তপন উৎফুল্ল হয়ে ওঠে। নানান বিরূপতা সত্ত্বেও সে গর্ব অনুভব করে, কিন্তু তার গর্ব মাটিতে মিশে যায় গল্পটি পড়ার সময়। সে দেখে প্রকাশিত গল্পে তার লেখার লেশমাত্র নেই, কারণ গল্পটা সামান্য কারেকশনের নামে পুরোটাই বদলে গিয়েছিল। এতে তপনের লেখক সত্তা অপমানিত হয়, তার চোখে জল এসে যায়। এই কারণে দিনটিকে তার সবচেয়ে দুঃখের দিন বলে মনে হয়েছিল। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর এই চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।